আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। আমার মন খারাপের দিনগুলো কাটছে না। একটা অদৃশ্য বাধা দেয়াল আমার পরিবার আর সমাজের মানুষের মধ্যে। আমি ঘর থেকে বের হওয়া বন্ধ করে দিয়েছি। আমাকে তারা পদে পদে অপমান করে যাচ্ছে। আমার ব্যর্থতাগুলো আড়াল করতে আমি নিজে আড়াল হয়ে গিয়েছি। কলেজে কোনো নতুন বন্ধু বানাইনি আমি। আমি জানি তারাও বাকিদের মতো আমার জীবনে অল্প দিনের মেহমান। কিছুদিন পর আমার সঙ্গ তাদের কাছে তিক্ত লাগতে শুরু করবে। দিন দিন অসুস্থ হয়ে পড়ছি আমি। আমার 2 দিন আগে ভীষণ খারাপ লাগছিল। মনে হচ্ছিল আর পারছি না আমি, এই বুঝি মারা যাব আমি। দৌড়ে গেলাম ভরসাস্থল মায়ের কাছে। আচ্ছা, শুনেছি মায়েরা নাকি সন্তানের মুখ দেখিয়ে বলে দিতে পারে সবটা। সেটা কতটুকু সত্য আমি প্রমাণ চাইছিলাম। মায়ের মুখ বরাবর এসে বসি। সে আমার দিকে চায়নি, একেবারেই তাকায়নি। তাও না, কয়েকবার টিভি দেখতে দেখতে মুখ ঘুরিয়েছে। আমার লটকে থাকা মুখ দেখে সে তো কিছুই বুঝলো না। মায়ের হাত টেনে নিজের কপালে রেখেছি। জ্বর জ্বর ভাবছিল। মাকে বললাম, আমার কিছুই ভালো লাগছে না, জ্বর আসবে বোধ হয়। মা একবার চাইলেন আমার দিকে পূর্ণ দৃষ্টিতে, তারপর বললেন, নাপা খেয়ে ঘুমিয়ে পড়, ঠিক হয়ে যাবে। কিন্তু ওই নাপাতে আমার জ্বর কমলেও অশান্তি কমেনি। মাথাটা ভার ভার লাগছিল, আমার বুকের মধ্যে ঝড় উঠছে এমন মনে হচ্ছিল। নিজে বুঝতে পারছিলাম আমি বারবার কুকিয়ে উঠছি। শক্তি জোগালাম গলায়, কাতর গলায় ডাকলাম মাকে কয়েকবার। আসেনি, উল্টো বিরক্ত হচ্ছিল আমার ডাকে। 8ম পৃষ্ঠা। আজ কলেজ থেকে বাড়ি ফেরার পথে নার্সারিতে ফুটফুটে গোলাপ গাছ দেখতে পেয়েছি। বেশ মনে ধরেছে, সাথে বেলি আর ক্যাকটাস। হাতে টাকা হলে কিনে আনবো একদিন। আমার বাবা অনেক হিসেবি মানুষ, অযথা টাকা নষ্ট করেন না। আমাকে কলেজে যাওয়ার জন্য 50 টাকা দেন। এই টাকাই ভাড়া সহ টিফিনের কাজ চালাতে হয়। 9ম পৃষ্ঠা। অবশেষে 2 মাস পর গাছ 3টে কিনতে পেরেছি। গাছ কেনার পাশাপাশি গাছ বিক্রেতার ব্যবহার ছিল অমায়িক। আমাকে কি সুন্দর করে গাছের পরিচর্যা বোঝালো। বেছে বেছে ভালো গাছ দিয়েছেন আমাকে। আমার পরনে কলেজের পোশাক দেখে দামও কম রেখেছেন। তার আচরণে আমি অবাক হই। যেখানে মানুষ আমায় অপছন্দ করে, সেখানে আঙ্কেল আমার সাথে মলিন গলায় কথা বললেন। মায়ের চোখ বাঁচিয়ে গাছগুলোকে ছাদে রেখে এসেছি। রাতে একবার তাদের গিয়ে দেখে আসবো। 10ম পৃষ্ঠা। আমার কাছে ফুল এসেছে, বেলি এসেছে ঝাঁপিয়ে। আজ আমার উচ্ছ্বাসের কোনো সীমা নেই। ও, গোলাপও এসেছে 5টা। ক্যাকটাস গাছটাও খুব সুন্দর। আমি ভেবেছি বাবা মায়ের অ্যানিভার্সারিতে তাকে মালা বানিয়ে উপহার দিয়ে চমকে দেব। 11তম পৃষ্ঠা। আজ বাবা মায়ের 26তম বিবাহ বার্ষিকী। আপু এসেছে, মায়ের জন্য স্বর্ণের কানের দুল এনেছে, সাথে বাবার জন্য জামা কাপড়। এত দামি উপহারের মধ্যে আমার মালাটা অনেক তুচ্ছ মনে হচ্ছিল। তারপরেও আমি মাকে দিয়েছি। সেই মালার ঘ্রাণ শুকে পাশে রেখে কানের দুল পরে দেখতে লাগলেন। মালাটা অবহেলায় সোফার এক কোণে পড়েছিল। আমি কুড়িয়ে এনেছি পাপড়ি, ডায়েরিতে রাখলাম। ডায়েরিতে থাকা গোলাপ আর বেলির পাপড়িগুলো চ্যাপ্টা হয়ে গেছে। শাবাব হাতের মুঠোয় তুলে নিল, আবার পড়তে লাগলো। 12তম পৃষ্ঠা। আজ গাছের সাথে আলাপ করেছি। হিম শীতল বাতাসে হেলে দুলে আমাকে জবাব দিচ্ছিল। তখন আমার মাথায় চিন্তা এলো, গাছেরও প্রাণ আছে, কিন্তু ওরা মানুষের মতো মুখ ফুটে কথা বলে না। তাদের কথা বুঝে নিতে হয়। তাদের আমি যত্ন করেছি, বিনিময়ে আমায় ফুল দিয়েছে। তাহলে তো মানুষের চেয়ে এই গাছগুলোই ভালো। আকাশের মেঘেরা এইদিক ওইদিক ছুটে বেড়ায়। তাদের সাথেও ক্লান্ত বিকেলে আলাপন শুরু হয়েছে একটু একটু। 13তম পৃষ্ঠা। কিছুদিন পর ইন্টার পরীক্ষা, কিন্তু আমি অসুস্থ। 3 দিন যাবৎ জ্বরে ভুগছি। আমি ভীষণ মিস করছি আমার মায়ের স্পর্শ। মাথায় হাত বুলিয়ে দিলে একটু ঘুমোতে পারতাম আমি। 14তম পৃষ্ঠা। ইন্টার পরীক্ষার ফলাফল এসেছে। আশানুরূপ ফলাফল আসেনি। বাবা মায়ের মধ্যে তুমুল ঝগড়া হয়েছে। বাবা মাকে দোষ দিচ্ছেন। আমাকে অনাথ আশ্রম থেকে না আনলে আজ তাদের এই দিন দেখতে হতো না। আমার গাছগুলো দুমড়ে মুচড়ে শেষ করে দেয়, সাথে আমাকেও। বেতের আঘাতের রক্তিম আমার সর্বাঙ্গ আর ক্ষত বিক্ষত অন্তর। আমি আশ্রম থেকে নিজে আসা একটা মেয়ে, যাদের সাথে এতদিন রক্তের সম্পর্ক ভেবে ভালোবাসা ভিক্ষে করেছি, তারা তো আমার আসল বাবা মাই নয়। সিদ্ধান্ত নিয়েছি চলে যাব এই অবহেলার 4 দেয়াল ছেড়ে। 15তম পৃষ্ঠা। ভাগ্যিস ডায়েরিটা সাথে এনেছিলাম, না হয় আমার গাছগুলোর মতো আমি ছেড়ে এসেছি সবটা। যেখান থেকে মা আমাকে এনেছিলেন সেখানেই এসে ঠাঁই মিলেছে আমার। আশ্রমে জমানো টাকা, মায়ের হাতের তৈরি একটা কাপড়, আমার প্রয়োজনীয় সব কাগজপত্র আর আমাদের একটা ছবি, ব্যাস
এর চেয়ে বেশি কিছুই প্রয়োজন নেই আমার। আশ্রমে আমার মতো আরো অনেকেই আছেন যারা পরিবার থাকতেও পরিবারহীনা। আজ তাদের সাথে আমার তৃতীয় দিন। আমাকে এতটা আপন করে কেউ কখনো নেয়নি। 16তম পৃষ্ঠা। কাজ শুরু করেছি, কিছু টাকা জোগাড় হয় এখন। জীবন ভাই সত্যি আমায় নতুন জীবন দিয়েছেন। তার এই আশ্রমটা আমার নতুন ঘর। এই আশ্রমের মানুষগুলো আমার পরিবার। কিছুদিন আগে অপরাধ তদন্ত বিভাগের সার্কুলার দেখলাম, আমার কাছে ভালো লেগেছে। জীবন ভাইকে জানালাম ব্যাপারটা, সে আমায় সাহায্য করবে বলে রাজি হয়ে যায়। আমাকে পরীক্ষার জন্য প্রস্তুত করতে সাহায্য করছেন। দেখি কি হয় সামনে। এখানটায় থামলো শাবাব, নিঃশ্বাস আটকে আসছে, মুখ দিয়ে নিঃশ্বাস ছাড়ল বারবার। সামনে মাটির নিচে চাপা পড়া লিয়ানার নিথর দেহের দিকে চেয়ে বলে উঠল, এই জীবন নামের মানুষটাই আপনার জীবন নষ্ট করেছে অফিসার লিয়ানা। 17তম পৃষ্ঠা। এক বিশাল দুঃখ আর ব্যর্থতার সাগর পেরিয়ে এসেছি। অপরাধ তদন্ত বিভাগে আমার চাকরিটা হয়ে গিয়েছে। আজ ভীষণ মনে পড়ছে বাবা মাকে আর আপুকে। তাদের জানাতে পারতাম যদি। 18তম পৃষ্ঠা। জানি না কেমন অনুভূতি এটা, খুশি আবার কষ্ট। 1 মাস যাবৎ আমি আশ্রম থেকে দূরে, কাজের সুবাদে আশ্রমটাও ছাড়তে হলো। আজ মন চাইলো দূর থেকে আপন মানুষগুলোকে দেখে আসি। প্রথম বেতন পেয়েছি, বোরকায় নিজেকে আবৃত করে বাড়ির দিকে গিয়েছিলাম। গিয়ে দেখলাম বাড়িতে হইচই, লাইটিং হয়েছে চারিদিকে। পাশের বড় মাঠে বিয়ের আয়োজন। আপুকে হাস্যোজ্জ্বল মুখে বউ সাজে বসে থাকতে দেখে ভীষণ খুশি লাগছিল আমার। তার চেয়েও বেশি কষ্ট হচ্ছিল, আমার বাবা মা আমায় একেবারেই ভুলে গেছে। তবে আমারও কষ্টের দিন শেষ। আমি এখন একজন অপরাধ তদন্ত বিভাগের কর্মকর্তা। 19তম পৃষ্ঠা। একটা বয়সে মনের মধ্যে প্রেম নামক অনুভূতির মধ্য দিয়ে যায় মানুষ, তাই না? আমারও ঠিক এমনটাই মনে হচ্ছে আজ। 20তম পৃষ্ঠা। আমি বোধহয় অনেক বছর পর শান্তি নামক জিনিসটা ফিরে পেয়েছি। মনের মতো একটা মানুষ খুঁজে পেয়েছি। 21তম পৃষ্ঠা। আজ প্রথমবার সে আমায় অনুভব করালো আমি কোনো অপ্রয়োজনীয় বস্তু নই। আমি বিশেষ, তার কাছে বিশেষ। আগামীকাল তার বাবা মায়ের সাথে দেখা করতে যাচ্ছি। শীঘ্রই হয়তো এই শান্তিটাকে চিরদিনের জন্য খাঁচায় বন্দি করে নিব। 22তম পৃষ্ঠা। বারবার কেন ভুল প্রমাণিত হই আমি? আমার সুখের সাথে সাথে কেড়ে নেওয়া হলো আমার সম্মান। 3 দিন আমাকে এক ঘরে আটকে রেখে অমানবিক নির্যাতন করা হয়। সেই লোকটা আমাকে লড়েছি, আমি লড়তে গিয়েছি। আমাকে মানসিক রোগী বানিয়ে আমাকে আবারও শূন্য মরুভূমিতে ফেলে দেয়া হলো। আইন আমায় সাহায্য করেনি, আর না সমাজের মানুষ। আমার চাকরিটাও কেড়ে নিল। অতঃপর আমি আবারও নিঃস্ব। আজ থেকে ছুটি দিলাম মানুষ থেকে। মানুষ বড্ড অকৃতজ্ঞ। 23তম পৃষ্ঠা। ভেবেছিলাম ডায়েরি লিখবো না, ওই কালো রাতগুলোর কথা এখানে লেখা। ভয় হয় আমার, দেহের দাগগুলো লুকিয়ে রাখি আমি। আমার সেই রাতের চিৎকারের কথা মনে পড়ে আজও। নিঃশ্বাস আটকে আসে আমার। সেই আধার হাতে একা বন্দি অবস্থায় মাকে অনেক ডেকেছি, আসেনি। আমাকে কোনোদিন ভালোও তো বাসেনি সে। আজ আবার লিখেছি। আমার পুরনো পেশার মানুষ পেয়েছি কিছু, তাদের দেখে বেশ ভালো লাগছে আমার। কিন্তু বলতে পারছি না। একজন আমার পাগল বলছে, আমি তো পাগল না। আমার হৃদয়ে হাহাকার, একটাই প্রশ্ন করে, যদি আমিও জীবনে কিছু পেতাম। 24তম পৃষ্ঠা। তাদের নাম জেনেছি। অফিসার শাবাব উগ্র, বদমেজাজি, শুধু আমার পেছনে লেগে থাকে, অযথাই ঝগড়া বাঁধিয়ে দেয়। টলমলে চোখ আর অধরের এক কোণে এক টুকরো হাসি। নিজের অজান্তে লিয়ানার সাথে করা অহেতুক ঝগড়াটাও ভালো ছিল, একেবারে হারিয়ে ফেলার চেয়ে মনোমালিন্য ভালো ছিল। আবার পড়তে লাগলো শাবাব। অফিসার রবিন। অফিসার শাবাব যতটা মেজাজি, ঠিক তার বিপরীত অফিসার রবিন। শান্ত ঠান্ডা মস্তিষ্কের মানুষ। অফিসার মির্জা প্রাণোচ্ছল প্রাণবন্ত, এই দুটো বৈশিষ্ট্য তার অসাধারণ। অফিসার সাইফা বোকা একটা মেয়ে, ভালোবাসে কিন্তু বলতে পারে না। অফিসার ফাহাদ আর আবির, তাদের বিশেষ কিছু দেখা না গেলেও ভেতরে ভেতরে এই দুজন অনেক দুষ্টু। শুধু অফিসার শাবাবের ভয় কিচ্ছু বলতে পারে না। 25তম পৃষ্ঠা। সেদিন রামসার কথা বলা হয়নি। এই মেয়েটাও খুব ভালো। আজকাল আমাকে ছাড়া কিচ্ছু বোঝে না। যেখানে সবাই আমাকে পাগল ভাবে সেখানে ও আমায় ভালো বোঝে। কিন্তু আজ আমি ওর সাথে বিশ্বাসঘাতকতা করেছি। ওর থেকে মিথ্যে বলে ইনফরমেশন নিয়েছি আমি। সময় পেলে একদিন ক্ষমা চেয়ে নিব আমি। সুযোগটা আর এলো না। ক্ষমা চাওয়ার ইচ্ছেটা অপূর্ণই রয়ে গেছে। হয়তো রামসা জানলে তাকে কোনো কিছু না ভেবেই ক্ষমা করে দিবে। 2 বছর পর ডায়েরিটা খুলে দেখার সাহস হলো। দেরি করলো না শাবাব।
আজ তার বাবা মা আর বোনও এসেছে এই আশ্রমে। দ্রুত পায়ে এগোয় বাবার সামনে এসে দাঁড়ায় নত চোখে। খানিক সময় নিয়ে অনেক দিনের চাপা কষ্টের বাঁধ ভেঙে দিল। বিনা বাধায় জড়িয়ে ধরল বাবাকে। লুৎফর বেগ আশ্চর্যের চরম সীমায়। শাবাব কাতর গলায় বলে উঠল, সরি বাবা। 2 বছর সময় অপেক্ষা করতে হয়েছে রবিনকে রামসা মেয়েটাকে ফের মানিয়ে নিতে। কেস সলভ হওয়ার পরপরই দৌড়ে গিয়েছিল ঢাকায়, কর্মবিরতিতে প্রেয়সীর কাছে একজন প্রেমিক হিসেবে ক্ষমা চেয়ে নিবে বলে। একজন সাব ইন্সপেক্টরকে নাকানি চোবানি খাইয়ে তারপর রাজি হয়েছে বিয়েতে। আশ্রমে আবারও সকলে মিলিত হয়েছে। শাবাব, মির্জা, আবির, সাইফা, ফাহাদ, সাথে তাদের পরিবারও। একটা কেস সলভ করতে করতে ভালো বন্ডিং তৈরি হয়েছে তাদের সকলের মধ্যেই। নাহিদ শেখ জেল খাটছে নিজের পেশা আর ক্ষমতার অপব্যবহারের ফলে। জোভানকে মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছে, আগামী মাসে কার্যকর হবে। তাকে উস্কানির অভিযোগে শ্যামলী ডিসুজার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়। জাহিনকে মানব ডিসুজা তার কাছে নিয়ে এসেছেন। আশ্রমটা নতুন সাজে, পুরনো ভুতুড়ে নেই আর। চারিদিকে লাইটিং, ভিন্ন রকমের বিয়ের অনুষ্ঠান। মির্জা একা নয় এখন। ছোট পরিসরের শাবাবের মেজাজ বিগড়ে দিয়ে রুবির সাথেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। বেশি দিন শাবাবের রাগ টেকেনি। আজকাল রাগ করতে জানে না সে, চুপ হয়ে থাকে। আশ্রমের বাচ্চাগুলো স্কুলে যায়। বৃদ্ধদের সাথে 24 ঘন্টা নার্স আর ডাক্তার থাকে। সব চলছে ভালো নিয়মে। তবে লিয়ানার ঘ্রাণ মিশে আছে এখনও প্রতিটি দেয়ালে, আনাচে কানাচে মুখরিত স্মৃতিতে। সামনে কালো স্যুটের রবিন দাঁড়িয়ে, মুখোমুখি সাদা গাউনের রামসা। হাস্যোজ্জ্বল দেখালো দুজনকে। আজ বিয়ে তাদের। খ্রিস্ট ধর্মের বিয়ে সরাসরি আগে কখনো তারা কেউ দেখেনি। প্রথমবারের মতো বেশ উৎসাহ নিয়েই দেখছে সকলে। সাথে তাদের বাবা মায়েরা। এরিক রোজারিও এসেছেন ছেলের শখ পূরণ করতে। এখানটায় তাদের বিয়ের আয়োজন করেন। রিসেপশন হবে ঢাকায়। চার্চ থেকে ফাদার এসে তাদের দুজনের মধ্যে দাঁড়িয়ে তাদের বিবাহ সম্পন্ন করেন, সমস্ত রীতিনীতি মেনে। কাগজে সই করে আবদ্ধ হয়েছে নতুন বন্ধনে। মাথার একদিকে হাত মুষ্টিবদ্ধ করে রেখে বসে আছে শাবাব। দেখছে চেয়ে চেয়ে সবকিছু। মির্জা এসে পাশে বসলো, বলল, কি খবর দেবদাস? মস্করা নিজের বউয়ের সাথে করবে? শুধু মেজাজ না, নিজের জীবনটাকে নিয়ে ভেবেছো কি করবে সামনে? শাবাব মির্জার দিকে আর চোখে চাইল। বুঝতে পেরেছে মির্জা কি বলতে চাচ্ছে। তারপরও না বোঝার ভান করে বলে উঠল, কাজ করছি, জীবন চলছে। কাজ ব্যতীত একটা ব্যক্তিগত জীবন আছে তোমার। বয়স তো কম হলো না। শাবাব বাঁকা জবাব দেয়। হু কেয়ার্স? মির্জা সাইফার দিকে চাইল। সাদা গাউন পরে পরিসেজে ঘুরঘুর করছিল এতক্ষণ। শাবাবকে দেখে তার ঠিক কিছুটা দূরত্বে ঘাঁটি স্থাপন করেছে। বসে বসে দেখা যাচ্ছে তাকে। কতটা ধৈর্য থাকতে পারে একটা নারীর মধ্যে। একটা পুরুষকে নীরবেই চেয়ে যাচ্ছে। কোনো চাওয়া নেই তার, কোনো অভিমান নেই। মির্জা দীর্ঘশ্বাস ফেলে বলল, একজন তো অবশ্যই কেয়ার করে, যাকে তুমি দেখেও না দেখার মতো ভান করে আছো। তোমার এড়িয়ে যাওয়া স্বভাবের কারণে তুমি আজ পর্যন্ত নিজের কাছে অপরাধী। একজন হারিয়ে গেছে ধরার আগেই, আবার এই ভুলটা করো না। শাবাব প্রশ্ন করল, মানে? একবার নিজের অনুভূতির মূল্য দাওনি, এবার অন্যের অনুভূতির মূল্য দাও। তুমি অনেক লাকি শাবাব। এমন একজনকে সসম্মানে নিজের করে নাও যে তোমাকে ভালোবাসে। ক্ষুদ্র অনুভূতি জাগ্রত হওয়ার পূর্বে নিঃশেষ হয়ে গেলে কেমন অনুভূত হয় এটা তোমার চেয়ে ভালো কেউ জানে? চোখ আপনা আপনি চলে গেল শ্যাওলার দিকে। তার চারিদিকে ফুল ফুটেছে। সেখানে নিশ্চুপ হয়ে আছে দেহটা। দুর্বল ছোট ছোট গাছপাতাগুলো তাকে আবৃত করে রেখেছে, নিজের মধ্যে আড়াল করে আছে। সে কি পরপারে সুখ পেয়েছে? নিশ্চয়ই পেয়েছে, কারণ সেখানে অন্যায় হয় না, সেখানে নিষ্ঠুরতার কোনো জায়গা নেই। 1.5 বছর পরে শাবাব এখানটাই উপস্থিত। এর মাঝে আসার সাহস হয়নি। বারবার মনে পড়তো সেই কথা। বিনা দোষে তাকে অনেকবার কষ্ট দেওয়া হয়েছে। কোনো মুখ দিয়ে দাঁড়াবে লিয়ানার সামনে। অন্তরে দানা বাঁধা অনুভূতির চেয়ে অনুশোচনার ওজন বেশি। সাইফা তোমাকে সেদিন থেকে ভালোবাসে যেদিন থেকেও আমাদের ব্যুরোতে জয়েন করেছে। মেয়েটা ভীত, মুখ ফুটে বলতে পারে না। তোমার মনে হয় না ওকে নিয়ে ভাবা উচিত তোমার? সাইফা নিজেও নিরপরাধ। কেন তোমার থেকে দূরে ভালোবেসে কষ্ট পাবে? দ্বিতীয় সুযোগ স্বয়ং সৃষ্টিকর্তা দেন। তুমি ক্ষুদ্র মানুষ, কি করবো এখন? শাবাব ইচ্ছেকৃত এই ধরনের প্রশ্ন করলো। মির্জা ফিক করে হেসে বলে, বিয়ে? তারপর তোমার মতন বউ পাগল হয়ে যাব, তাই না? আমি জানি সাইফার ব্যাপারে। আমি ওকে অবজার্ভ করেছি অনেকবার। ও নিজে থেকে কখনো কেন কিছু বলে না। বউয়ের জন্য পাগল হব না তো তোমার জন্য হব? আর সাইফা কোন মুখে বলবে?
তুমি সেই সুযোগটা কখনো রেখেছিলে? ওর বড্ড সাহস জানো, তারা উত্তর দিতে শিখেছে অনেকদিন হলো, অথচ আহাম্মকটা এই কথা বলতে পারেনি। আর আমি যদি ওকে আমার জীবনে আলাদা জায়গা দেই, তোমার মনে হয় না ওর প্রতি অন্যায় হবে? বুক ফুলিয়ে মির্জা বলল। কেন অন্যায় হবে শাবাব? আমার জীবন থেকে রুবি সরে গিয়েছিল, ঘৃণার জায়গা সৃষ্টি হয়েছিল। কষ্টের চেয়ে কিন্তু ঘৃণা ভয়ঙ্কর। আমি তারপরও চেষ্টা করেছি, এটা বাস্তব। এখানে সময় সব ঠিক করে দেয়, সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে। আর তুমি অন্যায় করবে না আমি জানি। বিশেষ করে মেয়েরা সম্মান চায়, সম্মান দিতে পারবে না, ওর ছোটখাটো ইচ্ছাগুলো পূরণ করতে পারবে না, যত্ন নিতে পারবে না। আমি জানি তোমার রুক্ষতা বাহ্যিক, তোমার অন্তরের সাথে তোমার স্বভাবের মিল নেই। মিছে মিছে নিজেকে কঠোর দেখাও। আবার ডান পাশে তাকালো শাবাব সাইফার দিকে। শাবাবকে চাইতে দেখে তড়িৎ গতিতে দৃষ্টি ঘোরায় নিজের। এদিক ওদিক চাওয়াচাই শুরু করেছে। শাবাব আশ্চর্য হলো, এতক্ষণ চোখ দিয়ে গিলে ফেলা মেয়ে এখন চোরের মতন চোখ লোকায়। মাথায় ধরল না তাদের এসব। সাইফার অস্থির অবস্থা। অনেকক্ষণ যাবৎ মুখ ঘুরিয়ে রেখে ঘাড় ব্যথা অনুভব করছে। সোজা হয়ে বসলো। আর চোখে তার বাম দিকে চাইলে অবাক হয়। আনমনে বলে উঠল, ঠিক তোমার পেছনে আহাম্মক। শাবাবের গলার স্বরটা ঠিক থাপ্পড়ের মতন করে এসে পড়েছে। ঢোকটাও গিলতে পারল না, গলায় আটকে আসছে। শাবাব এগিয়ে এসে দাঁড়ায়, কোমরে দুহাত রেখে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে আছে। সাইফা বুঝতে পারল না তাকিয়ে থাকার কারণ কি। সাহস করে প্রশ্ন করে, কিছু বলবেন স্যার? শাবাব সরাসরি বলে উঠল, কোনো প্রকার দ্বিধা ছাড়াই, বিয়ে শাদী করার প্ল্যান আছে নাকি তোমার? প্ল্যান তো আছে, ভালো ছেলে খুঁজে পেলে করে ফেলবো। ছেলে খোঁজা লাগবে না, আমাকে বিয়ে করবে কিনা সেটা বলো। বিস্ফোরিত চোখে চাইল সাইফা এবারে। ঠোঁট জোড়া আপনা আপনি ফাঁকা হয়ে আসে। কান ঠিকঠাক মতো শুনছে তো? সাইফা বলে ওঠে, কি বলছেন এসব? কি বলছি কি? হ্যাঁ, বিয়ে করতে চাও কিনা বলো। ওসব রং ঢং আমার পছন্দ না, ক্লিয়ার কাট উত্তর দাও। যদি হয় তোমার বাবা মাকে ডাকো, আর তোমার বাবা মাকে আমি ম্যানেজ করছি। কোনো ঝামেলা ছাড়া কোর্টে গিয়ে বিয়ে শাদীর জট ঝামেলা শেষ করব। বিয়ের প্রস্তাব দেওয়ার এই স্ত্রী। সাইফার দেহ মনে ঐশ্বরিক শক্তি প্রকাট হয়। পেয়েছে তাকে হাতে নাতে, এবার একটা ছোটখাটো শিক্ষা দিয়েই ছাড়বে। গুরুত্বহীনভাবে হেসে বলল, তারপর? মেজাজ খারাপ হচ্ছে কিন্তু আমার, দ্রুত উত্তর দাও। বিয়ে শাদী করতে চাচ্ছেন অথচ এটুকুতেই রেগে যাচ্ছেন? আমি এখনো ঢং পছন্দ করি না, ভবিষ্যতেও করবো না। কেন বিয়ে করব আমি আপনাকে তাহলে? আশ্চর্য, মির্জা বললো ভালো টালো নাকি বাসো আমাকে। ভালোবাসলে বিয়ে করবে না তো লিভ ইন রিলেশনে থাকবে? চোখের সামনে অন্ধকার দেখছে সাইফা। এই খাটাস লোকটাকেই পেয়েছিল মনে ধরার জন্য। বিয়ের প্রস্তাব দিচ্ছে নাকি হুমকি? একে বিয়ে করলে জীবন তেজপাতার চেয়েও খারাপ অবস্থায় চলে যাবে। সাইফা বলল, ছি স্যার, আপনি বোধহয় ভুলে যাচ্ছেন আপনি সাব ইন্সপেক্টর শাবাব। এসব কথা আপনাকে মানায় না। তর্জনী আঙ্গুল তুলে শাবাব বলল, লিসেন সাইফা, আমি স্বার্থপর এক পুরুষ লোক, আমার শান্তি দরকার। তোমার অনুভূতিকে সম্মান দিতে চাচ্ছি। আমি চাচ্ছি না আর কেউ অন্তত আমার জন্য দুঃখের সাগরে ডুবে থাকুক। যেখানে তাকে উদ্ধার করার সুযোগ আছে, কোনো দয়া না, তুমি গ্রহণ করলেই হবে। এটা কোনো মুভি নয়। মানুষের মন ধীরে ধীরে সব পাল্টে যায় একটা না একটা সময়। সাথে এলোমেলো সবটা সামলে নিতে চাই। এর মাঝে কোনো অশান্তি চলবে না বলে দিলাম। যাওয়ার পথে চোখ পড়ল নিস্তব্ধ শ্যাওলার দিকে। হেঁটে হেঁটে বাবার কাছে গিয়েছে। আশ্চর্য, ঘরের কোনো কোনায় তার দেখা মিলল না। সন্দেহ হয় শাবাবের। শাম্মা আর রুনা বেগমকেও কোথাও দেখা যাচ্ছে না। এরা কি পলাতক নাকি? এদিক ওদিক চারিদিকে চোখ বুলিয়ে শেষ নজর যায় খাবার ঘরের দিকে। মুখ্য দরজার দিকে দাঁড়িয়ে দেখতে শুরু করেছে ভেতরের কাণ্ড কারখানা। লোকটার বয়স হয়েছে কি বাতাসে, নাকি এই বয়সের দোহাই দিয়ে হেথাহিত জ্ঞান ছুটি নিয়েছে? বাবুর্চি থাকা সত্ত্বেও কেন তার এত বড় খুন্তি নিয়ে ধস্তাধস্তি করতে হবে? খেপে গেল শাবাব। সরাসরি গিয়ে দাঁড়িয়েছে লুৎফর বেগকে উৎসাহ দেওয়া মা আর বোনের দিকে। বলে উঠল, মাথা কি কারোই ঠিক নেই? কি করছে কি উনি? শাম্মা শাবাবের দিকে চেয়ে বোকামুখ বানিয়ে বলল, রান্না করছে। কথা বলার ভাষা হারিয়ে ফেলে মাঝে মধ্যে শাবাব। আসলেই কি তার পরিবারেরা? দেখে এক একজনকে সার্কাসের জোকারের চেয়ে কোনো অংশে কম মনে হয় না। একটা দরকারি কথা বলতে এসেছিল, এসব নাটক দেখে রুচি আসছে না। শাবাব এগিয়ে গিয়ে খুন্তিটা সরিয়ে নিল লুৎফর বেগের হাত থেকে। যার জিনিস তাকে ফিরিয়ে দেবে। বাবুর্চি কেন তার জীবন ফিরে পেয়েছে? লুৎফর বেগ সরে এসে বললেন, কি সমস্যা তোমার? আমাকে কাজ করতে দিবে না কেন?
গতরাতে বাবাকে জড়িয়ে সরি বলার কথা ভুলেই গেছে, নিজের আসল রূপে ফিরে এসেছে। শাবাব বলল, এটা বিয়ের খাবার, আপনার আশায় থাকলে মানুষগুলো খেতে পারতো না এই জন্মে। আমাকে আন্ডার এস্টিমেট করছো তুমি? লুৎফর বেগ কপট রাগ দেখিয়ে বললেন। শাবাব লম্বা চওড়া একটা নিঃশ্বাস টেনে নিয়েছে, পরপর শ্বাস ফেলে বাবার দিকে চাইলো। অবুঝ খোকার মতন মুখ বানিয়ে রাখে, চোখে চোখ রেখে বলে বসলো, বিয়ে করব। কি? আপনা আপনি লুৎফর বেগের মুখে ফুটে শব্দটি উচ্চারণ হয়। রুনা বেগম হা হয়ে চেয়ে আছেন। শাম্মা ভারী দুষ্টু, শাবাবের কপালে হাত রেখে তাপমাত্রা মেপে নিল। জ্বরটর আসেনি তো? শাম্মা প্রশ্ন করে বসলো। কি বললি? শাবাব রেগে যায়, হাত ছাড়া দিয়ে সরিয়ে বলতে লাগলো, বাংলায় বলেছি, জাপানিজ ভাষায় বলিনি। রুনা বেগম জানতে চাইলেন, কাকে বিয়ে করবে বাবা? বাইরে সাদা গাউন পরে একটা মেয়ে বসে আছে, মুখ দেখলেই বুঝবে, বোকার মতন চেয়ে থাকে সব সময়। নাম সাইফা, ওর বাবা মাও আছে এখানে। গিয়ে কথা বলে একটা দফারফা করো। আমি বাইরে যাচ্ছি, কথাবার্তা বলে আমাকে জানাবে। আজকের মধ্যে বিয়ের ঝামেলা শেষ করলে আরো ভালো। মির্জা বসে আছে রুবির হাত ধরে। শাবাবের গাটা জ্বলে উঠে এদের এসব ঢং দেখে। বাবা মাকে বলির পাঠা বানিয়ে দিয়ে নিরুদ্দেশ। মির্জা শাবাবকে বেরিয়ে যেতে দেখে বলল, জানো রুবিনা, আমার মনোবিজ্ঞানী মন কি বলছে? রুবি জিজ্ঞাসু দৃষ্টিতে চেয়ে প্রশ্ন করল, কি বলছে তোমার অধম মনোবিজ্ঞানী মন? তুমি আমাকে অধম বলবে না? ঠোঁট চেপে হাসে রুবি। তাদের মধ্যে সম্পর্ক অনেকটা উন্নত হয়েছে। চেষ্টা করছে পদে পদে আর যেন কোনো ভুল না হয়। অতীতকে তার মতোই পেছনে ফেলে এসেছে। ফিরে তাকায় শুধু একজনের স্মৃতিচরণের জন্য, লিয়ানার জন্য। অল্পদিনের পরিচয়ে মেয়েটাকে মনে ধরেছিল। অদ্ভুত চাহনের মধ্যেও সবুজ চোখে স্বস্তি দেখত। রুবি আবার বলে ওঠে, আচ্ছা, বলবো না। তোমার মনোবিজ্ঞানী মন কি বলছে বলো? দিন পেরিয়ে রাতের দিকে আরো একটা বিয়ে খাবো। ইতিমধ্যে রবিন রামসা এসে হাজির। গাউন গায়ে দাঁড়িয়ে থাকতে পারছে না আর। রবিনের হাতে ভর করে কোনো রকম হেঁটে এসেছে আরেক দম্পতির দিকে। আর একটা বিয়ে মানে কার বিয়ে? রবিন প্রশ্ন করে। মির্জা বলল, আমাদের শাবাব সাহেবের। রামসা মুখ বাঁকিয়ে বলল, এটা এই জীবনে সম্ভব? অবশ্যই সম্ভব। ইমোশনাল ব্ল্যাকমেল করে আমি সম্ভব করে দেখিয়েছি। রবিন প্রশ্ন করলো পুনরায়। কাহিনী কি বলেন তো? লাইন বাই লাইন সব বলে গেছে মির্জা। কিভাবে শাবাবকে সাইফার দিকে এগোতে উস্কানি দিয়েছে সে। বলছে আর নিজের উপর গর্ববোধ করছে মির্জা। তবে রামসা, রবিন আর রুবির মনে এখনো দ্বিধা। পেছনে নিশ্চুপ দাঁড়ানো আবির আর ফাহাদের মনে আরো বিশাল দ্বিধা। দুই রকম মনোভাব, হয়তো বিয়ে করবে, হয়তো করবে না। শাবাবের মনে কি চলে বুঝা বড় দায়। হতাশ গলায় আবির বলল, আমি কি দোষ করলাম তাহলে? তোমরা জোড়ায় জোড়ায় বিয়ে করছো আর আমি চেয়ে চেয়ে দেখছি। তার কথায় বাকিরা হাসলেও হাসতে পারল না ফাহাদ। বেচারার অবস্থাও একই। বলে উঠল, আপনারা বিয়ে করছেন বলে আবির স্যারের কথায় হাসি পাচ্ছে আপনাদের, হ্যাঁ? কিন্তু আমি আপনার দুঃখ বুঝি স্যার, আমিও আপনার দলের লোক। আবির বলল, আমারও কষ্ট তুমি বুঝো একবার ফাহাদ। মির্জা খুক খুক করে কেসে উঠল আর ঠাট্টা করে বলে উঠল, এই দেশে কি একজন পুরুষের সাথে আরেকজন পুরুষের বিবাহের কোনো আইন আছে? থাকলে আবিব আর ফাহাদের বিয়েটাও আজকেই। আবির রেগে বলল, তুমি যা তা বুঝলে, কোনো কথার কোনো মিনিং বের করো। হাসির রোল পড়েছে আঙিনা জুড়ে। অন্যদিকে গুরুত্বপূর্ণ আলোচনা চলছে সাইফার বাবা মায়ের সাথে। যত উৎসাহ নিয়ে এখানে এসেছিল সবটাই ফুস হয়ে গেছে সাইফার। ইচ্ছে পূর্ণতা পাচ্ছে। নীরবে যাকে ভালোবেসে গেছে তাকে পাওয়ার সময় কাছে, অথচ ভয় কাটল না। মুরব্বীদের মধ্যখানে কাচুমাচু হয়ে বসে। শাবাব গায়েব, তার কোনো খোঁজ নেই। সাইফার বাবা মায়ের সাথে সিদ্ধান্ত তার মেয়ের ইচ্ছের উপর নির্ভর করে। সাইফার বাবা প্রশ্ন করলেন, তুমি কি শাবাবকে বিয়ে করতে চাও? সাইফা আরও জড়সড় হয়ে বসে। মাথা চোখ নামিয়ে শুধু মাথা দোলায় উপর নিচ। হ্যাঁ বোধক উত্তর দেয়। লুৎফর বেগ, রুনা বেগম এবং শাম্মা অতিমাত্রায় খুশি হন। উভয় পক্ষের সম্মতিতে সন্ধ্যায় কাজীকে ডাকা হয়েছে। শাবাবকে কল করে জানালো সাইফা। কক্সবাজারের সমুদ্রের তীরে একাকী কিছু সময় কাটিয়েছে এতক্ষণ যাবৎ। কিছু সিদ্ধান্ত নিয়েছে। মস্তিষ্কের এলোমেলো চিন্তাগুলোকে সঠিকভাবে সাজিয়ে নিল। বুকের মাঝে অস্থিরতা এখনো, ভাবলো কেটে যাবে। তার জন্য যেন অন্য কারো অনুভূতির ধামাচাপা না পড়ে। কাপড় টপদি পরিবর্তন করলো না শাবাব। শার্টের অবস্থা নাজেহাল, ধুলোবালি লেগে আছে। সাইফার মাথায় শুধু একটি লাল ওড়না টানা। কয়েক ঘন্টার ব্যবধানে রবিন রামসা পুরনো বর বউ হয়ে গেল। নতুনের তালিকায় আরেক জোড়ার আগমন। আবির ফাহাদ আর এখনও বিষয়টা হজম করতে অসুবিধা হচ্ছে। শাবাবের জায়গায় অন্য কেউ নাই তো? কাজী সাহেব শাবাবের উদ্দেশ্যে বললেন,
আপনিই পর? শাবাব তেরছা চোখে চায়, বলে। হ্যাঁ, কেন? মিনমিনে গলায় কাজী সাহেব বললেন। দেখে তো মনে হচ্ছে না ময়লা শার্ট পরা। বলতে বলতে থেমে যায় কাজী সাহেব। শাবাবের অগ্নিচক্ষু শিকার হয়ে চুপ বনে গেল। শীতল হয় শাবাবের চাহনি একবার শ্যাওলার দিকে চেয়ে নিল। শাবাবের দিকে চেয়ে দেনমোহর ধার্য করে বললেন, বলুন কবুল। শাবাব বাধাহীনভাবে বলে উঠল, কবুল। আবার বলুন কবুল। কবুল। আবার বলুন। এবার মেজাজটা খারাপ হয়ে গেল। থমথমে মুখে কাজী সাহেবের দিকে চাইলে সে বলতে লাগলো, আরে 3 বার বলতে হয়। বিয়ের সময় 3 বার কবুল আর তালাকের সময় 3 তালাক। আজকালকার ছেলেপেলেরা কিছুই জানে না দেখছি। শাবাব জবাব দেয়, আমি তো আপনার মতন এক্সপিরিয়েন্সড না। জীবনের প্রথম আর শেষ বিয়ে। যাই হোক, কবুল। মির্জা রবিন মুখ লোকানোর জায়গা খুঁজে বেড়াচ্ছে। এটা কেমন ধরনের বিয়ে, কেমন ধরনের ব্যবহার? বিয়ে করছে নাকি কাঁধে বন্দুক রেখে হুমকি দিচ্ছে? বিয়ের পরও যে শাবাব স্বাভাবই থাকবে সেটা স্পষ্ট দেখতে পাচ্ছে সকলে। অন্যদিকে সাইফার মাথার অনেক উপর দিয়ে যাচ্ছে সবকিছু। তাকে কবুল বলতে বললে কেঁদে উঠে সে। কপাল কুঁচকে নিল শাবাব। পরিবেশ পরিস্থিতি বিবেচনা না করে স্বাভাবিক গলায় বলল, কবুল বলতে বলছে, কান্না করতে বলেনি। টলমলে চোখে চাইল সাইফা। সাইফার বাবা মা খানিকটা অবাক হলেও রুনা বেগম তাদের সামলে নেন। ছেলেটাকে নিয়ে আর পারা গেল না। বিয়েকেও কেস হিসেবে নিচ্ছে। এই লোকটা এমন কেন? মস্তিষ্কর মন উভয়ই এই প্রশ্নের উত্তর চেয়েই যাচ্ছে। নাক টানতে টানতে মুখ ফুটে 3 কবুল বলে ফেলল। বিবাহ সম্পন্ন হয়েছে। রেজিস্ট্রি পেপারে সই করে নেয়। রাতের আধারে ছাদে এসে হাজির সাইফা। একাকী পা গুটিয়ে বসে। প্রচণ্ড রকমের অস্বস্তি কাজ করছে তার মধ্যে। শাবাবের মুখোমুখি হতে অজানা এক ভয়। হাতের মধ্যে রুনা বেগমের দেওয়া মোটা বালাটা চিকচিক করলো। এটাই হয়তো তাদের বিয়ের প্রথম নিশান। বিয়ে হয়ে গেছে তার শাবাবের সাথে। এটা মানার মতন? একা দাঁড়িয়ে আছো কেন? পুরুষালী ভরাট কণ্ঠে রুহ কেঁপে উঠল। পেছনে তাকানোর সুযোগটা নেই। সামনের দিকে চেয়ে ছোট করে উত্তর দেয় সাইফা, এমনিতেই। বড় বড় কদম ফেলে সাইফার পাশে এসে দাঁড়ালো শাবাব। তাকে নতজানু হয়ে বসে থাকতে দেখে সেও পা গুটিয়ে বসেছে। কিছু সময় বাদে বলে উঠল, একটু সময়ের প্রয়োজন। আমি উন্মুক্ত কোনো বইয়ের পৃষ্ঠা নয় যে সহজেই পড়ে ফেলতে পারবে। সময় অনেক আঘাত সারিয়ে তোলে, আবার এই সময় একটা ছোট্ট আঘাতকে ঘাতক ব্যাধিতে পরিণত করে। সাইফা হাতের বালা ঘোরাতে ঘোরাতে প্রশ্ন করল, লিয়ানাকে ভালোবাসতেন? সিদ্ধান্ত সমুদ্র পাড়েই দাঁড়িয়েই নিয়েছে। তাই কোনো প্রকার নীরবতা ছাড়াই চট করে জবাব দিল, ধরে নাও কিছু অনুভূতির সৃষ্টি হচ্ছিল 2 বছর আগে, তারপর হঠাৎ থেমে গেছে। এখনই অনুভূতিগুলো স্থির হয়ে আছে সেই জায়গায়। ওর জায়গাটা আমি চাইবো না কোনোদিন। শাবাব স্মিত হাসল, বলল, স্মৃতির পাতায় নাম উঠছে লিয়ানার। বর্তমান ভবিষ্যতে তোমার নাম উঠেছে। শুনতে কথাগুলো স্বার্থপরের মতো শোনালেও আমি চাই না তোমার অনুভূতিগুলো থেমে যাক আমার মতন করে। সাইফা মুস্কি হাসল মাথা নুয়ে। শাবাবের এই শীতল কণ্ঠটা শুনতে চেয়েছে কতবার। এই সেই সৌভাগ্য হলো। সাথে নিজেকে শাবাবের বর্তমান আর ভবিষ্যতের অংশ জেনে আরো ভালো লাগায় ভরে উঠেছে মন। লিয়ানা থাকলে আমি কখনো আসতাম না আপনাদের দুজনের মধ্যে। সেটা কি ভাগ্যে লেখা ছিল? ভাগ্যে সেটা লেখা ছিল যা ঘটেছে, ঘটছে। আমার মতো জড়বস্তুকে ভালোবাসা দিয়ে গেছে লিয়ানা, আর ওই ভালোবাসাটা তোমাকে দেওয়ার চেষ্টা করব। বললাম তো, আই নিড টাইম। সময় লাগবে। তোমার উপর দয়া করছে না সাইফা। যে ভুল আগে করেছি সেটা শুধরে নিয়ে নিজের উপর দয়া করছি। আমার শান্তি প্রয়োজন, আমার ভীষণভাবে শান্তি প্রয়োজন। হয়তো কখনো এই রুক্ষ মেজাজ আমার বদলাবে না, তবে তোমার অসম্মান হয় এমন কিছুই আমি করব না। আমার বাজে কথার মধ্যকর অর্থটা বুঝে নেওয়ার চেষ্টা করতে হবে। না বুঝলে নিজে অযথা কষ্ট পাবে। শাবাব ঘুমিয়েছে অনেক সময় পেরোয়। জমিনে মাথা ঠেকিয়েছিল। সাইফা মাথাটা তুলে নিল শক্ত মাটি থেকে। অধিকার খাটিয়ে কোলে মাথা রেখেছে। কি অদ্ভুত মানুষ। ছাদে এই ধুলোবালির মধ্যে দিব্যি শুয়ে পড়েছে। ছন্ন ছাড়া একটা ভাব। মাঝে মধ্যে বলতো, মাটি থেকে এসেছি, মাটিতেই ফিরে যাব। হয়তো সময়ের ব্যবধানে ক্ষত সেরে উঠবে, স্বাভাবিক হয়ে উঠবে সবকিছু। আলাপ করতে করতে কখন এই কাণ্ড ঘটিয়েছে খেয়াল করেনি সাইফা। কুকিয়ে উঠছে খানিক বাদে বাদে। নিষ্পাপ শিশুর মতন দেখালো মুখটা চাঁদের আলোয়। কেমন যেন অনুভূতি। অন্যের ভালোবাসা নিজের করে পেয়ে অপরাধী মনে হচ্ছে, আবার নিজের ভালোবাসার পূর্ণতায় হৃদয় খুশিতে দুলছে। সাইফা আকাশপানে মুখ তুলে বলল, তুমি আমাকে যা দিয়ে গেছো আমি তাকে শেষ নিঃশ্বাস অবধি যতনে রাখার চেষ্টা করব লিয়ানা।